কল্পনা করুন তো একটি দেশের কাছে নিউক্লিয়ার বোমা আছে, কিন্তু সেই বোমা শত্রুর উপরে ফেলার মতো কোনো ডেলিভারি সিস্টেম তার কাছে নেই। ঠিক এই অদ্ভুত পরিস্থিতিতে পড়েছিল পাকিস্তান 1980-র দশকের শেষ দিকে। তখন পাকিস্তানের কাছে অ্যাটম বোমা রেডি, কিন্তু তারা ফোটায়নি তখনও। বিশ্বকে জানান দেয়নি যে পাকিস্তান এখন নিউক্লিয়ার পাওয়ার। কিন্তু পাকিস্তানকে তো রেডি থাকতে হবে তার শত্রু ভারতের বিপক্ষে। কিন্তু ভারতের উপরে অ্যাটম বোমা ফেলবে কিভাবে? পরমাণু বোমা বহনে সক্ষম কোনো মিসাইল বা যুদ্ধবিমান পাকিস্তানের কাছে তখন ছিল না। পাকিস্তানের কাছে তখন ছিল বিখ্যাত F-16 ফাইটার জেট, তাও একটি দুটি না, 40টি। কিন্তু সমস্যা হলো আমেরিকার তৈরি এই বিমানগুলো নিউক্লিয়ার বোমা বহনে উপযোগী নয়। তাই পাকিস্তানের সামরিক বাহিনী আর তাদের বিজ্ঞানীরা অত্যন্ত গোপনে একটি F-16 প্লেনের বডি মডিফিকেশন শুরু করলো, যাতে সেই ফাইটার বিমান 1 টন ওজনের একটি আস্ত নিউক্লিয়ার বোমা নিয়ে উঠতে পারে। কিন্তু দেয়ালেরও তো কান থাকে। পাকিস্তানের এই মিশনের কথা জেনে গেল সিআইএ অ্যানালিস্ট রিচার্ড বার্লো। ভদ্রলোক সেই তথ্য জানিয়ে দিয়েছিল তার উপরের লেভেলে, ভেবেছিল পুরস্কার পাবে, কিন্তু সে উল্টো চাকরি হারালো। মার্কিন প্রশাসন বার্লোর রিপোর্ট ধামাচাপা দেয়, কারণ তখন আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে যে করেই হোক হাতে রাখতে চেয়েছিল আমেরিকা। কিন্তু আফগান থেকে সোভিয়েতরা চলে যেতেই পাশার দান উল্টে গেল। রাতারাতি আমেরিকার কাছে পাকিস্তানের গুরুত্ব কমে গেল। স্বার্থ ফুরাতেই আমেরিকা ইউটার্ন দিল। পাকিস্তানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম এতকাল আমেরিকা দেখেও না দেখার ভান করেছিল, সেটাকেই উসিলা বানিয়ে পাকিস্তানের উপরে চাপিয়ে দিল ক্রেসলার অ্যামেন্ডমেন্ট, যার মানে হলো এক ঝটকায় পাকিস্তানকে সব সামরিক সহায়তা বন্ধ করে দিল আমেরিকা। আটকে দিল পাকিস্তানের অর্ডার করা 28টি নতুন F-16 বিমানের ডেলিভারি। অথচ এই বিমানগুলোর জন্য পাকিস্তান অ্যাডভান্স পেমেন্ট পর্যন্ত করেছিল, সেই আমলের $658 মিলিয়ন। আমেরিকা ডলার তো ফেরত দিলই না, উল্টা $326.9 মিলিয়ন কেটে রেখে বাকি টাকার বিনিময়ে পাকিস্তানের হাতে ধরিয়ে দিয়েছিল বস্তা বস্তা গম। চিন্তা করে দেখুন, $1 মিলিয়ন ফাইটার জেটের বদলে পাকিস্তান পেল গম। ওদিকে পাকিস্তানের মূল পরমাণু ঘাঁটি সারগোদা এয়ারবেজের রানওয়ে থেকে F-16 আকাশে উড়লেই তা ভারতীয় রাডারে ধরা পড়ে, কারণ সেখান থেকে ভারতীয় বর্ডার মাত্র 200 কিলোমিটার দূরে। অর্থাৎ F-16 মডিফাই করে তা নিয়ে ভারতে ঢুকে পরমাণু হামলা করা রীতিমতো পাকিস্তানের জন্য সুইসাইড মিশন। মূল কথা হলো প্রপার ডেলিভারি সিস্টেম ছাড়া পাকিস্তানের পরমাণু বোমা সম্পূর্ণ অর্থহীন হয়ে গেল। তাহলে এই চরম সংকট থেকে পাকিস্তান বের হয়েছিল কিভাবে, আর সেই পথ কতটা ঝুঁকিপূর্ণ ছিল? আজকে সেই গল্পটি করব। বরাবরের মতোই রীতিমতো থ্রিলার। আমেরিকা হাত ছেড়ে দিল আর পাকিস্তান হাত বাড়িয়ে দিল চীনের দিকে। পাকিস্তানের পুরনো বন্ধু চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক অন্যরকম। এই সম্পর্কটা বোঝানোর জন্য বলি, চীনের আজকের এই উত্থানের পেছনে পাকিস্তানের কিন্তু অনেক বড় ভূমিকা আছে। বিশ্বাস হচ্ছে না? কথাটি কিন্তু আমার না, কথাটি খোদ চীনের সাবেক প্রিমিয়ার জোয়েন লাওয়ের। তিনি বলেছিলেন, পাকিস্তান আমাদের যা দিয়েছে তা আমরা কোনোদিন ভুলব না। কি দিয়েছিল পাকিস্তান? সে আর এক রোমাঞ্চকর কাহিনী। কিন্তু 1949 সাল চাইনিজ কমিউনিস্ট পার্টি মেইনল্যান্ড চীন দখল করে নিল। কাদের হাত থেকে? চিয়াং কাই শেকের গভর্নমেন্ট উৎখাত করে। চিয়াং কাই শেক পালালো ফরমোসা দ্বীপে, যেটা আজকের তাইওয়ান। এই তাইওয়ানের অফিসিয়াল নাম কিন্তু রিপাবলিক অফ চায়না বা ROC। অন্যদিকে কমিউনিস্ট পার্টির অধীনে মেইনল্যান্ড চীনে প্রতিষ্ঠিত হলো পিপলস রিপাবলিক অফ চায়না বা PRC। অর্থাৎ চীন এখন দুইটা, ROC এবং PRC। PRC যেহেতু কমিউনিস্ট শাসনে, স্বাভাবিকভাবেই আমেরিকা ছিল তাদের দুশ্মন। আমেরিকা ফুল সাপোর্ট দিল ROCকে, অর্থাৎ আজকের তাইওয়ানকে। আর সোভিয়েত ইউনিয়ন সাপোর্ট দিল কমিউনিস্ট চীনকে। কমিউনিস্ট চীন হয়ে গেল পশ্চিমাদের জন্য এক নিষিদ্ধ দেশ। ইন্টারেস্টিং একটা বিষয় বলি, জাতিসংঘে 1971 সাল পর্যন্ত PRCর কোনো সদস্যপদই ছিল না।
বরং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে ছিল চীন, কিন্তু সেই চীন হলো আরওসি অর্থাৎ রিপাবলিক অফ চায়না তথা আজকের তাইওয়ান। কিন্তু দুটি মেজর ঘটনা ঘটে গেল যা পুরো গেমকে ঘুরিয়ে দেয়। প্রথম ঘটনাটি ছিল কমিউনিস্ট দুনিয়ায় বিশাল বড় ফাটল। যে সোভিয়েত ইউনিয়নের সাপোর্ট নিয়ে কমিউনিস্ট চীন প্রতিষ্ঠিত হয়েছিল, যার সাহায্যে চীন পারমাণবিক বোমা বানিয়েছিল, সেই সোভিয়েতদের সাথেই চীনের সম্পর্কে ফাটল ধরে। সোভিয়েত নেতা জোসেফ স্টালিন মারা গেলে এই সম্পর্কের অবনতি শুরু হয়, যেটাকে বলা হয় সাইনো সোভিয়েত স্প্লিট। 1969 সালে বর্ডারে রক্তক্ষয়ী যুদ্ধ পর্যন্ত হয়েছিল চীন আর সোভিয়েত ইউনিয়নের মাঝে। কমিউনিস্ট ব্লকের এই ফাটলকে আমেরিকা সুযোগ হিসেবে দেখল, কারণ ভিয়েতনামে যুদ্ধ তখন তুঙ্গে। ভিয়েতনামের কমিউনিস্টরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে সাহায্য পাচ্ছিল সোভিয়েত ইউনিয়ন এবং চীনের কাছ থেকে। কিন্তু এদের নিজেদের ভেতরে ফাটল ধরায় ভিয়েতনামের কমিউনিস্টরা সোভিয়েতদের দিকে বেশি ঝুঁকে গেল। এতে চীনের প্রভাব আস্তে আস্তে সেখানে কমতে লাগলো। চীন আর সোভিয়েতদের সম্পর্কের এই ফাটলকে অনেক বড় একটা অপরচুনিটি হিসেবে দেখেছিল হেনরি কিসিঞ্জার। 1969 সাল আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হেনরি কিসিঞ্জার স্বপ্ন দেখেছিলেন চীনের সাথে সম্পর্ক স্থাপনের। সোভিয়েত ইউনিয়নকে কাউন্টার দিতে চায়নাকে তাদের দরকার। কিন্তু সমস্যা হলো 1949 সাল থেকে আমেরিকা এবং চীনের মধ্যে কোনো ডিপ্লোম্যাটিক সম্পর্ক নেই। চীন মানে কিন্তু পিপলস রিপাবলিক অফ চায়নার কথা বলতেছি, অর্থাৎ কমিউনিস্ট চায়না। তো আমেরিকার সাথে সরাসরি চীনের কোনো যোগাযোগের চ্যানেল তখন ছিল না। আর যদি প্রকাশ্যে আমেরিকার চেষ্টা করে যোগাযোগের, পুরো পৃথিবী জেনে যাবে এবং তখন কিন্তু আমেরিকা নিজে একটা ঝামেলায় পড়ে যাবে। কারণ পুঁজিবাদী আমেরিকা এখন ট্রাই করতেছে কমিউনিস্ট চায়নার সাথে সম্পর্ক উন্নয়নের। বিষয়টা হবে কিন্তু বেশি ইন্টারেস্টিং। কিসিঞ্জারের দরকার ছিল একটা সিক্রেট ব্যাকডোর চ্যানেল, এমন একটা দেশ যে একই সাথে ওয়াশিংটনের বিশ্বস্ত, আবার যার একই সাথে বেইজিংয়ের সাথে খুব ভালো সম্পর্ক আছে। আর সেই দেশটিই ছিল পাকিস্তান। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ছিলেন নিক্সনের পুরনো বন্ধু। কিসিঞ্জার তার কাছে অনুরোধ করেছিলেন বেইজিংয়ে একটা গোপন মেসেজ পৌঁছে দিতে। চীন যদি আমেরিকার সাথে কথা বলতে রাজি হয়, তাহলে প্রেসিডেন্ট নিক্সন সরাসরি চীনে যেতে প্রস্তুত। ইয়াহিয়া খান পাকিস্তানের অ্যাম্বাসেডরের মারফত এই গোপন মেসেজ জো এন লাইয়ের কাছে পৌঁছে দিলেন। উত্তর এলো আসুন। 1971 সালের 9 জুলাই শুরু হলো অপারেশন মার্কো পোলো। কিসিঞ্জার তখন এশিয়া সফরে। পাকিস্তানে এসে তিনি নাটক করলেন যে তার পেট খারাপ হয়ে গেছে, তাই কয়েকদিনের বিশ্রাম খুব দরকার। সবাই যখন ভাবছে কিসিঞ্জার রেস্ট করতেছেন, ঠিক তখন রাত 3টায় ইসলামাবাদ বিমানবন্দর থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে কিসিঞ্জার উঠে বসলেন। সাথে মাত্র 6 জন সঙ্গী। গন্তব্য বেইজিং। আমেরিকার কাছে তখনও কিন্তু সেটা নিষিদ্ধ দেশ। পুরো ডিপ্লোম্যাটিক এস্টাবলিশমেন্ট কিছুই জানলো না, প্রেস জানে না, এমনকি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট পর্যন্ত জানে না। পরের 48 ঘন্টা হেনরি কিসিঞ্জার চীনে গিয়ে চীনের প্রিমিয়ার জো এন লাইয়ের সাথে টানা 17 ঘন্টা ম্যারাথন আলোচনা করলেন। সেই বৈঠকেই চূড়ান্ত হলো যে প্রেসিডেন্ট নিক্সন নিজে চীন সফর করবেন। আধুনিক বিশ্বের সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক শিফটের ভিত্তি রচিত হলো পাকিস্তানের মধ্যস্থতায়। নিক্সন পরে এই মিশনকে বলেছিলেন দি মোস্ট ইম্পর্ট্যান্ট ডিপ্লোম্যাটিক অ্যাচিভমেন্ট অফ মাই প্রেসিডেন্সি। কিসিঞ্জার বলেছিলেন এটা দি মোস্ট কমপ্লেক্স কোভার্ট অপারেশন সিন্স ওয়ার্ল্ড ওয়ার II। এরপর তো সত্যি সত্যিই চীনের সাথে আমেরিকার সম্পর্ক তৈরি হলো। জাতিসংঘে আনা হলো এক ঐতিহাসিক প্রস্তাবটি এনেছিল আলবেনিয়া। ভোটাভুটি হলো। আমেরিকা যদিও তাইওয়ানকে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু ভোটের সমীকরণে তাইওয়ান অর্থাৎ আরওসি জাতিসংঘ থেকে পুরোপুরি বহিষ্কার হয়ে গেল। আর 1971 সালে তাদের জায়গায় জাতিসংঘে ঢুকে গেল পিআরসি অর্থাৎ পিপলস রিপাবলিক অফ চায়না। মূলত আমেরিকা চাওয়াতেই এই পুরো জিনিসটি হয়েছিল। সেটা হচ্ছে আমেরিকা চাইতেছিল যে পিআরসিকে জাতিসংঘে ঢোকানোর এবং আরওসিকে জাতিসংঘ থেকে বের করার। এই হলো আমেরিকার বন্ধুত্ব, চিন্তা করেন। এরপরের ইতিহাস তো সবারই জানা। আমেরিকার বড় বড় কোম্পানি চীনে ব্যবসা করতে গেল, ফ্যাক্টরি খুলল, চীনে তৈরি হলো পশ্চিমা পণ্যের বিশাল বাজার। আর পশ্চিমা পণ্য কম খরচে লার্জ স্কেলে উৎপাদন হতে লাগলো চীনের মাটিতে, চীনের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে। ব্যাস, এভাবেই গরিব চীন রাতারাতি ঘুরে দাঁড়ালো, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল। চীনের এই নাটকীয় উত্থান নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, দেখতে পারেন। ডিটেলস জানতে পারবেন এই ভিডিওতে। চীনের প্রথম প্রধানমন্ত্রী জো এন লাই
তাই পাকিস্তানের প্রতি চিরকৃতজ্ঞ ছিলেন। পাকিস্তান যে ঘটকালিটি করেছিল সেটার কারণেই চীনের ভাগ্য বদলে গেল। জুয়েন লাই প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে বলেছিলেন, পাকিস্তান আমাদের যা দিয়েছে তা আমরা কোনোদিন ভুলব না। সেই অঘোষিত ঋণ শোধ করার মিশন চীন শুরু করে ঠিক পরের দশক থেকে। সামরিক এবং পারমাণবিক প্রযুক্তি তো বটেই, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মাথার উপরে চীনের জিওপলিটিক্যাল কাভার সব সময় ছিল এবং অদ্যাবধি পর্যন্ত আছে। ফাস্ট ফরওয়ার্ড টু 1992 অর্থাৎ 1992 সাল। চীনের একটি অত্যন্ত গোপনীয় প্রতিষ্ঠান গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের সাথে পাকিস্তানের একটি চুক্তি সই হলো। চুক্তিমূল্য ছিল মাত্র $15 মিলিয়ন। এই চুক্তির অধীনে পাকিস্তান পেল চীনের তৈরি M11 মিসাইল, যার কোড নেম CSS-7। এটি ছিল সলিড ফুয়েল চালিত এবং মোবাইল লঞ্চার থেকে ফায়ার করার মতো এক ডেঞ্জারাস ওয়েপন সিস্টেম, যার রেঞ্জ ছিল 280 কিলোমিটার আর পেলোড ক্ষমতা 800 কেজি। 280 কিলোমিটার আর 800 কেজি এই দুটি সংখ্যা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট, কারণ আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিমারা তখন মিসাইলের বিস্তার নিয়ন্ত্রণ করার জন্য একটি জোট পাকিয়েছিল, যার নাম ছিল মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা MTCR। MTCR-এর গাইডলাইন অনুযায়ী যেসব মিসাইলের রেঞ্জ 300 কিলোমিটারের বেশি এবং একই সাথে পেলোড 500 কেজির বেশি, সেগুলোকে বেচাকেনা করা যাবে না। চীন এই নিয়মের একটি লুফল বের করলো। M11 মিসাইলের রেঞ্জ রাখলো 300 কিলোমিটারের নিচে অর্থাৎ 280 কিলোমিটার, কিন্তু এর পেলোড বাড়িয়ে করে দিল 800 কেজি। এরপর চীন সেই মিসাইল পাকিস্তানকে দিল গোপনে। এখন যদি চীন ধরাও পড়ে যায় তাহলে চীন বলবে, হ্যাঁ মিসাইলের পেলোড 500 কেজির বেশি, সেটা ঠিক, কিন্তু রেঞ্জ তো 300 কিলোমিটার পার হয়নি। অর্থাৎ যেহেতু দুটি সত্য একসাথে পূরণ হয়নি, তাই টেকনিক্যালি চীন কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি। কিন্তু চীন তো পাকিস্তানে মিসাইল পাঠাবে গোপনে, কিন্তু কিভাবে? আমেরিকার স্পাই স্যাটেলাইট তো 24 ঘন্টা শকুনের মতো নজর রাখতেছে। সমাধানটি ছিল অবিশ্বাস্য রকমের সহজ, কোনো স্পেশাল কার্গো নয়। মিসাইল পার্টসগুলো ভরা হলো সাধারণ শিপিং কন্টেইনারে। 1992 থেকে 1993 সাল পর্যন্ত হাজার হাজার সাধারণ পণ্যের আড়ালে M11 মিসাইলের পুরো চালান চলে গেল পাকিস্তানে। কোনো কাস্টমস বা অফিসিয়াল রেকর্ডে সেসব থাকলো না। 1995 সালের এপ্রিল মাস আমেরিকা CIA-এর স্যাটেলাইট ইমেজে হুট করে ধরা পড়ল পাকিস্তানের পাঞ্জাবের সারগোদা এয়ারবেস। সেখানে দেখা গেল রানওয়ের পাশে পড়ে আছে মিসাইলের বিশাল ক্যানিস্টার। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট রেগে আগুন। তারা প্রথমে ঠিক করলো চীনের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, কারণ তারা বুঝে গেছে এর পিছনে চীন আছে। কিন্তু ততদিনে জিওপলিটিক্সের বিশাল পরিবর্তন এসে গেছে। চীনের সাথে আমেরিকার বিশাল বন্ধুত্ব তৈরি হয়েছে। আমেরিকা হয়ে গেছে চীনের বিজনেস পার্টনার, বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য। সুতরাং চীনের উপর ইকোনমিক স্যাংশন দিলে আমেরিকা নিজেই বিপদে পড়বে। আমেরিকা বিষয়টি হজম করলো। কিন্তু ওয়েট, M11 মিসাইলের নাটকটি আসলে কিন্তু ছিল একটি বিশাল ধোঁকাবাজি। মার্কিন গোয়েন্দারা অনেক পরে জানতে পারে যে আমেরিকা যখন পাকিস্তানের মাটিতে চীনের দেয়া M11 মিসাইল নিয়ে বিশাল টেনশনে পড়ে গেল, চীন ওদিকে গোপনে আস্ত একটা M9 মিসাইল ফ্যাক্টরি পার্টস বাই পার্টস পাকিস্তানে পাচার করে দিয়েছিল। মিসাইল নয়, কিন্তু গোটা মিসাইলের ফ্যাক্টরি। এই M9 মিসাইল কিন্তু MTCR গাইডলাইনের সরাসরি লঙ্ঘন ছিল, কারণ এর রেঞ্জ ছিল 600 কিলোমিটার আর পেলোড 1000 কেজি। মানে হলো পাকিস্তান থেকে এই মিসাইল গিয়ে সরাসরি ভারতের রাজধানী দিল্লিতে আঘাত করতে পারবে। চীনের দেয়া এই মিসাইল ফ্যাক্টরি থেকে জন্ম নেয় পাকিস্তানের NDC বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স, যা ছিল পাকিস্তানের মিসাইল প্রযুক্তির প্রথম এবং প্রধান ভিত্তি। ওদিকে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম চলতেছিল দুটি প্যারালাল আলাদা ব্রাঞ্চে। একদিকে ছিল সরকারি প্রতিষ্ঠান পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন বা PAEC, আর অন্যদিকে ছিল ডক্টর AK খানের ল্যাবরেটরি, খান রিসার্চ ল্যাবরেটরিজ বা KRL। এই দুই পক্ষের মধ্যে ছিল তীব্র কম্পিটিশন। কে কার আগে কত বড় অস্ত্র বানাতে পারে চলতেছিল সেই প্রতিযোগিতা। ডক্টর AK খান ছিলেন ভীষণ মিডিয়া হাংরি, সব ক্রেডিট তার একার চাই। কিন্তু সমস্যা হলো ইউরেনিয়াম এনরিচমেন্টে তিনি ওস্তাদ হলেও লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল তৈরিতে তার KRL অনেক পিছিয়ে ছিল। ওদিকে চীনের উপরে তখন আমেরিকার কড়া নজর, তাই বেইজিং ডক্টর AK খানকে সরাসরি আর সাহায্য করতে পারতেছিল না। ডক্টর খান তখন বেছে নিলেন এক চরম পথ। তিনি কড়া নাড়লেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিচ্ছিন্ন দেশের দরজায়, উত্তর কোরিয়া। 1993 সালের ডিসেম্বর মাস
পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনাজির ভুট্টো অত্যন্ত গোপনে রাষ্ট্রীয় সফরে চলে গেলেন পিয়ংইয়ং। কথিত আছে তার ভারী ওভারকোটের পকেটে তখন লুকানো ছিল কয়েকটি ফ্লপি ডিস্ক, যাতে ছিল ব্লুপ্রিন্ট, ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ মেশিনের অতি গোপনীয় ডিজাইন। তৎকালীন উত্তর কোরিয়ান সুপ্রিম লিডার কিম ইল সাংয়ের সাথে চলল এক রাজকীয় স্টেট ডিনার। সেই ডাইনিং টেবিলেই সম্পন্ন হচ্ছিল ইতিহাসের অন্যতম বিপজ্জনক একটি বিনিময় চুক্তি। চুক্তি কী ছিল? পাকিস্তান উত্তর কোরিয়াকে দেবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অত্যন্ত জটিল টেকনোলজি আর সেন্ট্রিফিউজ মেশিনের ডিজাইন, আর তার বিনিময়ে উত্তর কোরিয়া পাকিস্তানকে দেবে তাদের নডং মিসাইলের সম্পূর্ণ প্রযুক্তি। এই চুক্তির জন্য ডক্টর একিউ খান নিজে কমপক্ষে 13 বার পরবর্তীতে উত্তর কোরিয়া সফর করেন। পাকিস্তানের মিলিটারি কার্গো প্লেনগুলো ইসলামাবাদ থেকে পিয়ংইয়ংয়ে নিয়ে যেত ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আর সেন্ট্রিফিউজ মেশিনের পার্টস, আর ফেরার সময় নিয়ে আসতো উত্তর কোরিয়ার নদং মিসাইলের যন্ত্রাংশ। সেই নদং মিসাইল এনে তার উপরে নিজেদের লেভেল লাগিয়ে নতুন নাম দেওয়া হলো, নাম ঘৌরি। মিসাইল রেডি হতেই ডক্টর একিউ খান তড়িঘড়ি করে প্রেস কনফারেন্স ডাকলেন, মিডিয়ার সামনে নিজেকে পাকিস্তানের একমাত্র মিলিটারি হিরো হিসেবে আখ্যা দিলেন। কিন্তু বাস্তবতা কিন্তু ছিল সম্পূর্ণ আলাদা। এই ঘৌরি মিসাইল চলতো লিকুইড ফুয়েলে বা তরল জ্বালানি দিয়ে। আর লিকুইড ফুয়েল চালিত মিসাইলের সবচেয়ে বড় সমস্যা হলো একে ফায়ার করার ঠিক আগের মুহূর্তে ঘন্টার পর ঘন্টা ধরে অত্যন্ত সাবধানে তরল জ্বালানি ফুয়েল এতে লোড করতে হয়। জ্বালানি ভরার এই পুরো সময়টাতে মিসাইলটিকে একদম খোলা আকাশের নিচে লঞ্চ প্যাডে স্থির দাঁড়িয়ে থাকে। এখন চিন্তা করে দেখুন, ভারত সীমান্ত থেকে দূরত্ব কিন্তু এমনিই কম, আর তার উপরে এই জ্বালানি ভরার দৃশ্য ভারতীয় স্যাটেলাইটে কিন্তু ধরা পড়বে। একবার ধরা পড়লে ভারত সাথে সাথে একটি প্রিএমটিভ স্ট্রাইক করে লঞ্চ হওয়ার আগেই গৌরি মিসাইলকে মাটিতে গুঁড়িয়ে দিতে পারবে। অর্থাৎ একিউ খানের পিআর ক্যাম্পেন যে সত্যটা লুকিয়ে রেখেছিল তা হলো যুদ্ধের মাঠে এই গৌরি মিসাইল আসলে তেমন কোনো কাজেই আসবে না। এটি ছিল স্রেফ একটা সিটিং ডাক। যখন একিউ খান ক্যামেরার সামনে দাঁড়িয়ে লেকচার দিচ্ছিলেন, ঠিক তখনই লাইমলাইট থেকে বহু দূরে অন্য একজন মানুষ নীরবে পাকিস্তানের ইতিহাস পাল্টে দিচ্ছিল। তিনি ডক্টর সমর মোবারকমন্দ, পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনের এক প্রতিভাবান বিজ্ঞানী। মিডিয়া ক্যামেরা থেকে তিনি ছিলেন মাইলের পর মাইল দূরে, কিন্তু ল্যাবের ভেতরে তার কাজ ছিল একটি নীরব বিপ্লব। তার একমাত্র লক্ষ্য ছিল সলিড ফুয়েল রেভলিউশন। সলিড ফুয়েল মিসাইল ফায়ার করার আগে তাতে ঘন্টার পর ঘন্টা ধরে ফুয়েল লোড করা লাগে না, লিকুইড ফুয়েল মিসাইলে যেমনটি করা লাগে। সলিড ফুয়েল মিসাইলে ফুয়েল আগে থেকেই ভেতরে লোড করাই থাকে। একে একটি মোবাইল লঞ্চারে রেখে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় লুকিয়ে ফেলা যায়, আর মাত্র কয়েক মিনিটের নোটিশে ফায়ার করা সম্ভব। শত্রুপক্ষের স্যাটেলাইট কিছু বুঝে ওঠার আগেই আঘাত হানবে এই মিসাইল। ডক্টর সমরের টিম চীনের সেই M11 মিসাইলকে পুরোপুরি রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো। পাকিস্তানের ফতেহজংয়ে গড়ে উঠল একটি অত্যাধুনিক সলিড ফুয়েল মিসাইল ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরি থেকেই জন্ম নিল পাকিস্তানের আসল শক্তি শাহিন মিসাইল, যা ছিল পাকিস্তানের প্রথম সত্যিকার পরমাণু বোমা বহনে সক্ষম মিসাইল। এবার আসা যাক 1998 সালের সেই ঐতিহাসিক সংঘাতে। 11ই মে 1998 সাল, ভারত হুট করে 3টি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিল। মিশনের নাম ছিল অপারেশন শক্তি। এর ঠিক 2 দিন পর 13ই মে ঘটিয়ে দিল আরও 2টি বিস্ফোরণ। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তড়িঘড়ি করে একটি জরুরি বৈঠক ডাকলেন। ডিফেন্স কোঅর্ডিনেশন কমিটির টেবিলে প্রশ্ন তখন একটাই, পাকিস্তান কি ভারতকে জবাব দেবে? জবাব দিলে সেই পরমাণু পরীক্ষার দায়িত্ব কে নেবে? ডক্টর খানের KRL নাকি ডক্টর সমরের PAEC? ডক্টর সমর মোবারকমন্দ টেবিলে দাঁড়িয়ে স্পষ্ট বললেন, আমাদের শুধু অনুমতি দিন, আমরা আগামী 10 দিনের মধ্যে টেস্ট করতে প্রস্তুত আছি। ডক্টর একিউ খান সেই মুহূর্তে এমন কোনো সুনির্দিষ্ট টাইমলাইন কিন্তু দিতে পারেননি। বৈঠকে হেরে গেলেও ডক্টর খান দমে গেলেন না। 14ই মে খান রিসার্চ ল্যাবরেটরির ফখর হাশমি নামের একজন কর্মকর্তা সরাসরি PAEC-তে এসে দাবি করল যে পরমাণু বোমার মূল ডিজাইন দুটি যেন KRL-এর হাতে হস্তান্তর করা হয়। তারা এমন একটি ভাব দেখালো যে সরকার অলরেডি KRL-কে অ্যাটম বোমা ফোটানোর দায়িত্ব দিয়ে দিয়েছে। এরপর ডক্টর একিউ খান সরাসরি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে একটি চিঠি লিখলেন। সেখানে তিনি PAEC-র বাঘা বাঘা বিজ্ঞানীদের অপমান করে লিখেছিলেন, ওরা তো স্রেফ কাঠমিস্ত্রি আর কামার,
ওরা বড়জোর জিনিসপত্র জোড়াতালি দিয়ে লাগাতে পারে, আসল কাজ তো আমরা করতেছি, অর্থাৎ খান রিসার্চ ল্যাবরেটরি। ডক্টর খান দাবি করলেন টেস্টের সব দায়িত্ব যেন তার হাতে দেয়া হয়। কিন্তু তৎকালীন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল জাহাঙ্গীর কারামান্ত কোনো সস্তা আবেগ বা মিডিয়া হাইপ দেখলেন না। তিনি দেখলেন যোগ্যতা। চূড়ান্ত পরীক্ষার জন্য বেছে নেওয়া হলো পিএইসিকে। ইয়েস, একিউ খানের কেআরএল নয়। 1998 সালে পাকিস্তান যে অ্যাটম বোমা ফুটিয়েছিল সেটার কোঅর্ডিনেশনের দায়িত্বে ছিল পিএইসি। 28 মে 1998 সাল, বেলুচিস্তানের চাগাই পাহাড়, টান টান উত্তেজনা, কাউন্টডাউন শেষ। একসাথে ঘটানো হলো 5টি সফল পরমাণু বোমার বিস্ফোরণ। কালো পাহাড় মুহূর্তেই ধবধবে সাদা হয়ে গেল। কিন্তু জানেন কি, সেই পরমাণু বোমার ঐতিহাসিক বিস্ফোরণের মূল বাটনটি কে চেপেছিল? ডক্টর একিউ খান নয়, কিন্তু বাটনটি চেপেছিল একজন জুনিয়র সায়েন্টিস্ট। তার নাম ছিল মোহাম্মদ আরশাদ। কারণ পাকিস্তানি আর্মির মেজর জেনারেল জুলফিকার আলী খানের নির্দেশে এই বোমার মূল ট্রিগার সিস্টেমের ডিজাইন করেছিল এই তরুণ বিজ্ঞানী। দেখুন, একটা জিনিস ভুল বুঝেন না, একিউ খান দিন শেষে একিউ খান। একিউ খান না থাকলে পাকিস্তান নিউক্লিয়ার বোমা বানাতে পারত কিনা সন্দেহ। কিন্তু ওই যে আছে না, বড় বড় লোকদের ভেতরে এক ধরনের অহংকার বোধ তৈরি হয়ে যায়। তারা ভাবতে শুরু করে যে তারা নিজেরাই সব জানে, আর কেউ তেমন কিছু জানে না। এই টাইপের ব্যাপার স্যাপার আর কি, ইগো প্রবলেম। যাই হোক, ডক্টর সমরের তৈরি সেই শাহিন মিসাইলই আজ অবধি পাকিস্তানের পরমাণু প্রতিরক্ষার আসল মেরুদণ্ড। বোমা দিয়ে কি করবেন যদি সেটার ডেলিভারি করার কোনো ওয়ে না থাকে? শাহিন 1 মিসাইল দিয়ে তো শুরু হলো, এরপর এলো শাহিন 2, যার রেঞ্জ 2750 কিলোমিটার। কিন্তু এত দূরপাল্লার মিসাইলের লক্ষ্য কোথায়? নিশানাটি আসলে ভারতের মূল ভূখণ্ড পেরিয়ে বহু দূরের আন্দামান এবং নিকোবর আইল্যান্ড। এই আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে ভারতের একটি অত্যন্ত স্ট্র্যাটেজিক নেভাল বেজ আছে। যুদ্ধ শুরু হলে ভারত যেন সমুদ্রের এই মিসাইল বেস থেকে পাকিস্তানের উপরে সেকেন্ড স্ট্রাইক বা পাল্টা পরমাণু হামলা চালাতে না পারে, শাহিন 3 মূলত ভারতের সেই অপশনটাকে ট্যাকেল দিতেই বানানো। কিন্তু ভারতও তো হাত গুটিয়ে বসে নেই। তারা রাশিয়া থেকে কিনে এনেছে পৃথিবীর অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম S-400। পাশাপাশি গড়ে তুলেছে নিজস্ব ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম, যা যে কোনো সাধারণ পাকিস্তানি মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম। ভারতের এই মিসাইল ডিফেন্সকে কাউন্টার দেওয়ার জন্য পাকিস্তান পরে তৈরি করেছে আবাবিল মিসাইল। আবাবিল কিন্তু কোনো সাধারণ মিসাইল নয়, এতে ব্যবহার করা হয়েছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল বা MIRV প্রযুক্তি। এর মেকানিজম মারাত্মক। মাটি থেকে একটি মাত্র আবাবিল মিসাইল লঞ্চ হলে সেটা আকাশের শেষ সীমান্তে তথা মহাকাশের কাছাকাছি পৌঁছে যাবে। এরপর এর মাথা থেকে বের হবে আলাদা আলাদা ওয়্যারহেড। এরপর প্রতিটি ওয়্যারহেড সম্পূর্ণ আলাদা আলাদা টার্গেটে গিয়ে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সহজ কথায়, লঞ্চ হলো একটা মিসাইল, কিন্তু আকাশে গিয়ে সেটা হয়ে গেল 8 থেকে 10টি আলাদা আলাদা বোমা। আবাবিল মিসাইলের রেঞ্জ 2200 কিলোমিটার আর গতি মাক 18, অর্থাৎ ঘন্টায় প্রায় 22,000 কিলোমিটার। পাকিস্তানের মূল প্ল্যানটি কি জানেন? ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম একসাথে এতগুলো দ্রুতগতির স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট টার্গেট ট্র্যাক করতে পারবে না। তাদের পুরো সিস্টেম স্যাচুরেশনে চলে যাবে, জ্যাম হয়ে যাবে, আর মুহূর্তের মধ্যে ভারতের ডিফেন্স শিল্ড কোলাপস করবে। কিন্তু কাগজে কলমে এই হিসাব কি বাস্তবে সম্ভব? বাস্তব চিত্র কিন্তু বেশ আলাদা। 2025 সালের জুলাই মাস, বেলুচিস্তানের আকাশ। পাকিস্তান অত্যন্ত আশা নিয়ে আবাবিল মিসাইলের সর্বশেষ টেস্টটি সম্পন্ন করেছিল। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই মিসাইলে মারাত্মক টেকনিক্যাল ফল্ট দেখা দেয় এবং সেটা মাঝ আকাশেই ক্র্যাশ করলো। অথচ অন্য পিঠে ভারত কিন্তু অনেক এগিয়ে গেছে মিসাইল টেকনোলজিতে। 2024 সালের মার্চ মাসেই ভারত তাদের 5000 কিলোমিটার রেঞ্জের অগ্নি-5 মিসাইলের প্রথম MIRV টেস্ট করে তাক লাগিয়ে দিয়েছিল। আর সম্প্রতি 2026 সালের মে মাসে ভারত দ্বিতীয় এবং আরও একটি অ্যাডভান্স MIRV টেস্ট সফলভাবে সম্পন্ন করেছিল বঙ্গোপসাগরে। পাকিস্তানের মিসাইল প্রোগ্রামের কাহিনী যেমন স্পাই থ্রিলারের মতো, তার চেয়ে 1000 গুণ থ্রিলিং হলো তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম। আর সেই নিউক্লিয়ার প্রোগ্রামের কাণ্ডারি ছিল ডক্টর একিউ খান। আমার এই চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন, লিঙ্ক এখানে। আর ইন্ডিয়ান মিসাইল প্রোগ্রাম নিয়ে জানতে দেখতে পারেন এই ভিডিওটি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এমন ভিডিও যাতে মিস না হয় সেজন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।